হ্যালো ফ্রেন্ডস, আলমা মেটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষা রেলওয়ে, ডাব্লিউপি, ডাব্লিউবিসিএস, আর্মি, এসএসসির উপযুক্ত বিজ্ঞানের সেরা 25টা প্রশ্ন প্র্যাকটিস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, মানুষের শ্রবণ শক্তির সীমা কত? মানে কোন রেঞ্জের মধ্যে শব্দের কম্পাঙ্ক থাকলে পরে সেই শব্দ আমরা শুনতে পাই? সঠিক উত্তর হয়ে যাবে 20 থেকে 20,000। কে মানে হাজার বোঝায়, এখানে কে লেখা রয়েছে মানে হাজার। 20 থেকে 20,000 শব্দের যদি কম্পাঙ্ক হয় তাহলে সেই শব্দ আমরা শুনতে পাই। এবার 20-র কম যদি হয় তাহলে কী হবে? 20-র কম এবং 20,000-এর বেশি যদি কম্পাঙ্ক হয় শব্দের, সেই শব্দ আমরা শুনতে পাই না। তাহলে 20 থেকে 20,000-এর মধ্যবর্তী শব্দটাই শুধুমাত্র শুনতে পাই। 20-র কম এবং 20,000-এর বেশি শব্দ আমরা শুনতে পাই না। এক ব্যারেল সমান কত লিটার? এক ব্যারেল মানে হলো 159 লিটার, 159 লিটার। দেখো, কেরোসিন তেলের ক্ষেত্রে আমরা বলি এক ব্যারেল কেরোসিন এলো, এই ধরনের কথা বলি আমরা। তো ওই ব্যারেল একটা মেজারমেন্টের ইউনিট। এক ব্যারেল মানে হলো 159 লিটার। এবং এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। এক ব্যারেল সমান 159 লিটার। সিলিকন হলো এক প্রকার অর্ধপরিবাহী। সিলিকন, জার্মেনিয়াম এই দুটো অর্ধপরিবাহী এবং এই দুটো ট্রানজিস্টার তৈরিতে ব্যবহৃত হয়। নাম কি বললাম? সিলিকন আর জার্মেনিয়াম এই দুটো অর্ধপরিবাহী যা ট্রানজিস্টার তৈরিতে ব্যবহৃত হয়। কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ করার জন্য কোন তরঙ্গ ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে রেডিও তরঙ্গ। খুব ভালো প্রশ্ন। কৃত্রিম উপগ্রহ যে আমরা ম্যানমেড যে স্যাটেলাইটগুলো আমরা উপগ্রহগুলো পাঠাই, আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো, সেই উপগ্রহের সাথে আমাদের পৃথিবীর বুকে বসে সেগুলোর সাথে আমরা কন্ট্যাক্ট করে থাকি। সেই কন্ট্যাক্টটা কোন রশ্মির সাহায্যে হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে রেডিও তরঙ্গ। নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। স্যাডউইক বা চ্যাডউইক, ঠিক, জেমস চ্যাডউইক। আর থার্ড অপশন যেটা রয়েছে জে জে টমসন, ইনি আবিষ্কার করেন ইলেকট্রন, ঠিক। ইলেকট্রন আবিষ্কার করেন জে জে টমসন আর নিউট্রন আবিষ্কার করেন স্যাডউইক। আর প্রোটন আবিষ্কার করেন গোল্ডস্টাইন। পরের প্রশ্ন দেখব, প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা নিম্নোক্ত কোনটির সমান? সঠিক উত্তর হয়ে যাবে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে মাত্রা আর প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা সেম। এবার মাত্রা কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এটা হলো প্ল্যাঙ্ক ধ্রুবক এবং কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টামের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। পরের প্রশ্ন, উড়োজাহাজে রেকর্ডার হিসাবে যেটি ব্যবহৃত হয়, মানে উড়োজাহাজে কি হচ্ছে না হচ্ছে তার রেকর্ড থাকে কোনটির মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সের মধ্যে উড়োজাহাজের সমস্ত রেকর্ড থাকে। উড়োজাহাজ যদি ধ্বংসও হয়ে যায়, সেই কারণটা জানার জন্য, সেই কারণটা পরবর্তীকালে যখন করা হয়, এই জিনিসটা, এই ব্ল্যাক বক্স কালেক্ট করতে পারলে পরেই কী কারণে আগুন লেগেছে উড়োজাহাজে সেইটা কিন্তু ধরা যায়। তো ব্ল্যাক বক্স থেকে আরেকটা প্রশ্ন আসে যে ব্ল্যাক বক্সের কালারটা অ্যাকচুয়ালি কী? কালো রং কিন্তু এটা নয়। নাম দেওয়া হয়েছে ব্ল্যাক বক্স, ঠিক কথাই, কিন্তু এর কালার হলো পার্পেল, বেগুনি কালারের হয়, পার্পল কালারের হয় এই ব্ল্যাক বক্স। পরের প্রশ্ন দেখব, নিম্নোক্ত কোন গ্যাসটি আগুন নেভাতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড স্প্রে করা হয় যেখানে আগুন লেগে যায়, তো কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে ব্যবহৃত হয়। নিম্নোক্ত কোন নিষ্ক্রিয় গ্যাসটি যৌগ গঠন করে? যতগুলো নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, প্রত্যেকটাই কিন্তু নিষ্ক্রিয়। এই জন্যই বলা হচ্ছে ওরা কোনোভাবে অ্যাক্টিভ নয় যৌগ গঠনের ক্ষেত্রে। কিন্তু একমাত্র জেনন, এটা একটা ঘোস্ট ক্যারেক্টার নিষ্ক্রিয় মৌলগুলোর মধ্যে, যে যৌগ গঠন করতে পারে। একমাত্র জেনন, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে জেনন একমাত্র যৌগ গঠন করে। পরের প্রশ্ন হলো, ওজোন হলো অক্সিজেনের একটি অ্যালোট্রপ। অ্যালোট্রপি আমরা বলে থাকি, কার্বনের অনেকগুলো অ্যালোট্রপ রয়েছে, যেমন বাকমিনস্টার ফুলারিন রয়েছে,
তারপর ভূষাকালি, চারকোল, তারপর গ্রাফাইট, এগুলো অ্যালোট্রপ। কার্বনের সংখ্যা বিভিন্ন কার্বন পরপর যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যদি গঠন তৈরি করে তাহলে অ্যালোট্রপ বলি। ওজোনও হলো অক্সিজেনের সেই রকম একটা অ্যালোট্রপ। পরের প্রশ্ন দেখব, নাইট্রোজেন নিম্নোক্ত কোনটির মুখ্য উপাদান? নাইট্রোজেন প্রোটিনের একটা মুখ্য উপাদান। প্রোটিনের মুখ্য উপাদান হলো নাইট্রোজেন। প্রোটিন নাইট্রোজেন ছাড়া গঠন হবে না। কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে মেনলি তৈরি হয়, ঠিক। আর প্রোটিন কিন্তু অবশ্যই প্রোটিনের মধ্যে নাইট্রোজেন উপাদান থাকতে হবে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো থাকবে, তার সাথে নাইট্রোজেন অবশ্যই থাকতে হবে। ফ্ল্যাশ বাল্ব হিসাবে নিম্নোক্ত কোনটি দ্বারা তৈরি হয়? দেখো, তোমরা দেখে থাকবে, যারা 90s ছেলে মেয়ে তারা অবশ্যই দেখে থাকবে। আগে আমরা হ্যাজাক বলে একটা জিনিস ব্যবহার করতাম। তখন তো কারেন্টের খুব প্রবলেম ছিল, ইলেকট্রিকের মাঝে মধ্যেই চলে যেত। তো তখন এই হ্যাজাক ব্যবহার করা হতো, বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে এটা ব্যবহার করা হতো। এই হ্যাজাকটা একটা কাপড়ের মতো ছোট্ট একটা বাল্ব টাইপের ব্যবহার করা হতো। সেইটাকে প্রথমে জ্বালিয়ে দেওয়া হতো। সেই জ্বালিয়ে দেওয়ার পর সেটা প্রথমে হলুদ কালারের হতো, দিয়ে ধীরে 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 ওটা সাদা কালার হয়ে যেত এবং খুব সুন্দর আলো দিত। তো ওই হ্যাজাকে যে ব্যবহার করা হয়, ওই কাপড়ের মতো জিনিসটা, সেইটা কোন ধাতু দ্বারা তৈরি? সেটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম ধাতু দ্বারা তৈরি। ম্যাগনেসিয়াম জ্বলার পর সাদা আলো বিতরণ করে। পরের প্রশ্ন হলো, ইলেকট্রিক ইস্ত্রিতে কোন ধাতু ব্যবহার করা হয়? ইলেকট্রিক ইস্ত্রি যে আমরা জামা কাপড় মানে গুছানোর জন্য ব্যবহার করি, সেই ইলেকট্রিক ইস্ত্রি ভেতরে ওই হিট করার জন্যে কোন ধাতু ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে নাইক্রোম। নাইক্রোম ধাতু ব্যবহার করা হয় ইলেকট্রিক ইস্ত্রিতে। ব্যাটারিতে ড্যাশ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ব্যাটারির মধ্যে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে? ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে দেখো, রাসায়নিক শক্তি ব্যাটারির মধ্যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, একটা বিকারক ব্যবহার করা হয়। এরপর ওইটা রিয়াকশান করার পর ইলেকট্রিক শক্তি উৎপন্ন হচ্ছে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে ব্যাটারিতে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ লোহার উপর দেওয়া হয়? দেখো, গ্যালভানাইজেশন মানেই হলো দস্তার প্রলেপ। দস্তা মানে হলো জিঙ্ক, জেডেন। লোহার ওপর জিঙ্কের প্রলেপ যে পদ্ধতিতে দেওয়া হয় সেই পদ্ধতিটার নাম হলো গ্যালভানাইজেশন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে দস্তা বা জিঙ্ক। নিম্নোক্ত কোন প্রকার কয়লায় কার্বনের পরিমাণ 90%-এরও বেশি? এখানে বেশি হবে, তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট কয়লায় 92 থেকে 92 থেকে 98% কার্বন থাকে। অ্যানথ্রাসাইট হলো সব থেকে ভালো কয়লা, এর মধ্যে কার্বনের পরিমাণ সর্বাধিক, 92 থেকে 98% কার্বন থাকে। এবার তারপর আসছে বিটুমিনাস। বিটুমিনাসে 70 থেকে 85% কার্বন থাকে। লিগনাইটে কত থাকে? লিগনাইটে থাকে 60 থেকে 70%। আর পিট হলো সব থেকে বাজে কয়লা। পিটের মধ্যে কত থাকে? পিটের মধ্যে থাকে লেস দেন 60%। ঠিক, তাহলে আরেকবার বলে নিচ্ছি ক্লিয়ারলি। অ্যানথ্রাসাইটের মধ্যে থাকে 92 থেকে 98%, বিটুমিনাসের মধ্যে থাকে 70 থেকে 85%, লিগনাইটের মধ্যে থাকে 60 থেকে 70%, আর পিটের মধ্যে 60%-এর কম যে কার্বন থাকে সেটাকে আমরা পিট কয়লা বলি। সব থেকে বাজে কয়লা হলো পিট, সব থেকে ভালো কয়লা হলো অ্যানথ্রাসাইট। পরের প্রশ্ন, কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হলো 4। এই প্রশ্নটা এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় এই প্রশ্নটা আসেনি কোনো এক সালে। তাহলে কার্বনের যোজ্যতা কত? 4। পরের প্রশ্ন, মানবদেহের সব থেকে বৃহত্তম ক্ষরা গ্রন্থি নয়, ওটা অন্তঃক্ষরা হবে। অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? মানবদেহের সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড। থাইরয়েড হলো
মানবদেহের শরীরে সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, আর সব থেকে বড় গ্রন্থির নাম কি? সব থেকে বড় গ্রন্থির নাম কি সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। তাহলে মানবদেহের সব থেকে বড় গ্রন্থির নাম কি, এটা আজকের হোমওয়ার্ক। এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখো, নিষেক ছাড়া ফল উৎপাদনকে কি বলা হয়? নিষেক ছাড়া ফল উৎপাদনকে পার্থেনোকার্পি বলা হয়। পার্থেনোকার্পির দ্বারা এখন দেখবে পেঁপে পাওয়া যায়, পেঁপের মধ্যে কোনো বীজ নেই, একটাও বীজ পাওয়া যায় না। সেই বীজ ছাড়া যে ফল তৈরির পদ্ধতি তাকে বলা হয় পার্থেনোকার্পি। সর্বপ্রথম পেঁপে গাছেই প্রথম ইউজ করা হয় পার্থেনোকার্পি এবং সাকসেসফুল। এখন কম বেশি সব ফলেই পার্থেনোকার্পি ইউজ করা হচ্ছে। মানবদেহের সর্ববৃহৎ হাড় কোনটি? দেখো, মানবদেহের থাই বা উরুর হাড় যেটা, সেটা হলো সব থেকে বড় হাড়। সেই হাড়ের নাম হলো ফিমার। ফিমার হলো মানবদেহের সব থেকে বড় হাড়, আর সব থেকে ছোট হাড় হলো স্টেপিস। মানবদেহের সব থেকে ছোট হাড়ের নাম স্টেপিস, সব থেকে বড় হাড়ের নাম হলো ফিমার। স্টেপিস কোথায় থাকে? কানের মধ্যে থাকে, 3টে হাড় থাকে, ইনকাস, মেলিয়াস, স্টেপিস। তার মধ্যে স্টেপিস সব থেকে ছোট এবং সব থেকে ভেতরে থাকে কানের। কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব সৃষ্টি হয়? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। এবার দেখো, ভিটামিন এ এর অভাবে কি হয়? রাতকানা। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট। আর ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরকম কোনো সেরকম স্পেসিফিক রোগের নাম নেই। ভিটামিন এ এর অভাবে রাতকানা, ডি এর অভাবে রিকেট, ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব। উদ্ভিদের ফুসফুস কাকে বলা হয়? পাতাকে উদ্ভিদের ফুসফুস বলা হয়, কারণ এই পাতার সাহায্যেই কিন্তু উদ্ভিদ শ্বাস প্রশ্বাস চালায়। শ্বাস প্রশ্বাস বলতে উদ্ভিদের মধ্যে উদ্ভিদেরও অক্সিজেনের প্রয়োজন হয়, এমনি শ্বাস প্রশ্বাস চালানোর জন্য। আবার উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইডের তৈরি হয়, এবং এই মেন যে বিক্রিয়াটা, অক্সিজেন কখনো গ্রহণ করছে, কখনো অক্সিজেন নিঃসরণ করছে, কার্বন ডাই অক্সাইড কখনো গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড কখনো নিঃসরণ করছে, এই ব্যাপারটা হয় মেনলি পাতার সাহায্যে। তাই পাতাকে উদ্ভিদের ফুসফুস বলা হয়। গ্লুকোজ হলো এক প্রকার হেক্সোজ সুগার। হেক্সোজ মানে 6টা কার্বন রয়েছে, ঠিক আছে। পেন্টোজ মানে 5টা কার্বন রয়েছে। এর মধ্যে পেন্টোজ সুগার থেকে একটা প্রশ্ন দেওয়া হয় যে রাইবোজ সুগারে কার্বনের সংখ্যা কত, কিংবা রাইবোজ হলো একটি, এইরকম 4টে অপশন দিয়ে দেওয়া থাকে। রাইবোজ হলো একটা পেন্টোজ সুগার, আর গ্লুকোজ, তার সাথে ফ্রুক্টোজ, এগুলো কিন্তু হেক্সোজ সুগার। পরের প্রশ্ন, আলু হলো আসলে একটি, এখানে কাণ্ড ছাড়া এখানে অপশান নেই, কিন্তু অ্যাকচুয়ালি আলু হলো টিউবার বা কন্দ। আলু হলো এক প্রকার টিউবার বা কন্দ, এটা কাণ্ড হবে না, কন্দ হবে, কন্দ। আলু হলো এক প্রকার কন্দ বা টিউবার। কোন প্রাণীর ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়? আজকে এটাই লাস্ট প্রশ্ন, যে কোন প্রাণীর শরীরে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। ভেনাস হৃৎপিণ্ড কি? যে হৃৎপিণ্ড সবসময় অশুদ্ধ রক্ত পরিবহন করে, বাজে রক্ত পরিবহন করে, বা কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে, সেই হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। যে হৃৎপিণ্ডটা রয়েছে মাছের মধ্যে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মাছ। মাছের শরীরে ভেনাস হৃৎপিণ্ড বর্তমান। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি অনেক কিছু জানতে পেরেছো।